হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই 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 ভালো আছো। বাট আমার একটুখানি শরীর এত খারাপ যে আমি ঠিকঠাক ভাবে ভিডিও একদমই পোস্ট করতে পারছি না। আমি যেহেতু তোমরা জানোই যে রিসেন্ট আমি মাসুরি দিয়ে ঘুরে এসেছি, তো ওখানে এতটাই ঠান্ডা। আর এখানে কলকাতা ঢোকার পর থেকে এতটাই গরম যে আমার এই ঠান্ডা গরমের জন্য এত ঠান্ডা লেগে গেছে যে আমার গলার অবস্থা খুবই খারাপ। আমি ঠিকঠাক ভাবে ভয়েস দিতে পারছি না, না তো আমি ভিডিও করতে পারছি। তো যার জন্য একটুখানি ভিডিও আসতে লেট হচ্ছে, তো তোমরা একটুখানি মানিয়ে নিও। আর সামনেই যেহেতু পুজো, তো আমাদের বাড়ির নিচেই প্যান্ডেল হচ্ছে পাড়ার পুজোর জন্য, তো সেখানেও সারাদিন টুকটাক টুকটাক আওয়াজ থাকে। তো যার জন্য সেখানে নয়েজটাও আসে, তো আমি ঠিকঠাক ভাবে ভিডিও করতে পারি না। বাট যাই হোক, তোমরা সবকিছু একটুখানি ম্যানেজ করে নিও। কয়েকদিন আমার একটু শরীরটা ভালো হোক, তো আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও পোস্ট করার। তো এই ভিডিওটা আমি শুট করেছিলাম গণেশ চতুর্থীর দিন। গণেশ চতুর্থী নিয়ে তোমরা আমার শর্ট ভিডিওটা দেখে নিয়েছো, বাট এই লং ভিডিওটা এই গলার জন্য না আমি একেবারে এডিট করে উঠতে পারছিলাম না, যেহেতু ভয়েস দিতে হবে। তো সুতরাং আমি ভয়েসটা দিতে পারছিলাম না। আর গলা দিয়ে আমার একদমই আওয়াজ বেরাচ্ছিল না এই দুদিন। বাট আজকে যেহেতু একটু গলাটা ভালো আছে, তাই ভাবলাম যে না, আজকে অন্তত ভয়েসটা দিয়ে ভিডিওটা পোস্ট করি। আর কতদিন, বিকজ পরশুদিন গণেশ চতুর্থী চলে গেছে, আমি অলরেডি লেট। তো আসল কথায় আসি, বাড়িতে ছিল আজকে গণেশ পুজো। আমরা সেভাবে তো গণেশ পুজো বড়সড় করে করি না, নর্মাল আমরা মোদক আনি আর সেভাবেই পুজো হয়। বাট এবছর আমার ইচ্ছে হয়েছে যে আমি ঠাকুরকে নিজের হাতে একটু ভোগ প্রসাদ রান্না করে দেব। তো সেটার জন্যই আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি সকাল থেকে। সকালবেলায় আমি ঘুম থেকে উঠে সবার আগে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আগের দিনই আমি বাজার টাজার সব করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা সবার আগে উঠেই যেহেতু বিকেল 5টা অবধি ছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে ফটাফট আগে পুজোটা দিয়ে নিতে হবে। আর অনেকগুলোই যেহেতু ভোগ প্রসাদ রান্না হবে, আর আমি একাই করব, তো সকাল সকাল না শুরু করলে না শেষ করতে পারবো না। তো সেই কারণে আমি সবার আগে এখানে শুরু করে দিয়েছিলাম এই পোলাও যেহেতু করব, তো পোলাওয়ের মানে চালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি ছোলার ডাল করব, তো ছোলার ডালটাকে আমি একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে এটাকে ইন্ডাকশনে সেদ্ধ বসিয়ে দিলাম। তো আমি যতক্ষণ এখানে আর বাদ বাকি কিছু প্রিপারেশন করব, তো ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে আলুর দম বসাবো। তো সেই জন্য তার মশলা টশলা গুলো কেটে, আলু টালু গুলো কেটে, আর যেহেতু চাটনি হবে, তো তার টমেটোটাও কেটে আমি জোগাড় করে নিয়েছি। তো আলুর দম আমি এখানে রেডি করছি, মানে আলুর দমটা বানাবো এখানে বসিয়ে দিয়েছি। তো সবার আগে আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর একটা কথা বলে দিই, আমাদের এখানে যা বাসন কুসন সব দেখছো, সেটা আবার ভেবো না যে আমরা যা ডেলি বেসিকে রান্না করি সেই বাসনই, এগুলো সব আলাদা ঠাকুরেরই বাসন। বাট গ্যাসটা আমাদেরকে পুছে পরিষ্কার করে নিতে হয়, কারণ আলাদা আছে ওভেন, বাট সেটা খারাপ হয়ে গেছে বলে, তো সেই কারণে আমাদেরকে এই গ্যাসেই পরিষ্কার করে রান্না করতে হচ্ছে, কিছু উপায় নেই। আর যেহেতু হুট করেই ঠিক হয়েছে আগের দিন রাত্রির বেলা, তো আর সে সুতরাং সেভাবে কিছু প্রিপারেশন নেওয়ার টাইমও পাইনি। আর দিনটার এতটাই সময় কম ছিল, হাফ বেলার মধ্যে সমস্ত রান্না, ঠাকুরের পুজোর জোগাড়, তো সেই জন্য না সেভাবে টাইম পাইনি। তো ভাবলাম না, এখন বলে না যে মনে ভক্তি থাকলেই সবকিছু। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলুর দমটা এখানে রেডি হয়ে গেছে। আলুর দমের রেসিপি আর নতুন করে শেয়ার করলাম না, বিকজ যেমন বেসিক নিরামিষ আলুর দম হয়, সেইভাবেই আমি আলুর দমটা বানিয়েছি। তো আলুর দম বানিয়ে নেওয়ার পর আমি এই সাইডে না এখানে পায়েস বসাতে মানে রেখে দিয়েছি, কারণ পায়েসটা যেহেতু হতে সময় লাগে। তো আমি ভাবলাম যে সবার আগে পায়েসটাই বসাই, কারণ পোলাও টোলাও তো তাই হয়ে যাবে, বাট পায়েস হতে অনেক সময় লাগে। তারপর আমি এখানে প্রিপারেশন নিচ্ছি আমার এই ছোলার ডালটা খাওয়ার, যেহেতু আমি আগেই ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই ছোলার ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এই ছোলার ডালটা আমি এখানে সেদ্ধ করে নিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি। তো ছোলার ডালটাও আমার এখানে রেডি হয়ে গেছে। আর ছোলার ডালটা না আজকে আমি নতুন ভাবে করেছি। একে তো ভোগের প্রসাদ, আর যেহেতু আমি কোনো কিছু টেস্ট করে দেখতে পাচ্ছিলাম না, আন্দাজেই নুন মিষ্টি মশলা দিয়ে আমি রান্না করছিলাম। বাট বলে না, কেন জানি না, যে ভোগের প্রসাদ না যেভাবেই রান্না করো খুব সুন্দর খেতে হয়। নর্মাল দিনে আমরা যা রান্না করি সেখানের থেকেও ভালো খেতে হয়। আর এদিকে আমার সুজিটাও রেডি। আর তারপরে আমি বসিয়ে দিয়েছি আমার পোলাওটা, কারণ এত তাড়াতাড়ি ছিল যে আমি সেইভাবে তো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ একার হাতে রান্না করা আর একার হাতে ভিডিও করা দুটোই বড্ড চাপের বিষয়। তো তার মধ্যে যেহেতু তাড়াহুড়োও ছিল, তো নিজের হাতে যেহেতু সবটাই করতে হচ্ছিল, তো সেভাবে তো আমি রেসিপিগুলো শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। বাট এই দেখো আমার সমস্ত ভোগ রেডি হয়ে গেছে। তো আমি এখানে সবকিছু ঘরে নিয়ে চলে এসেছি, আর আমি আগের থেকে চাপা দিয়ে দিয়ে রাখছি। তো ভোগের প্রসাদে আমি করেছিলাম এখানে পায়েস, আর তারপর এখানে ছিল বোধহয় লুচি, হ্যাঁ লুচি ছিল, লুচি ছিল। আর তারপরে ছিল ছোলার ডাল, চাটনি, আর সাথে ছিল আলুর দম, পোলাও,
আর সমস্ত যা মিষ্টি টিষ্টি হয় আর কি। হ্যাঁ, এই দেখো এখানে আলুর দম আছে, আর সাথে ছিল হ্যাঁ সুজি, আর তার সাথে ছিল পোলাও। তো সবটাই নিজের হাতে রান্না করার পর আমি এখানে আবার একবার স্নান টান করে জামাটা আমার চেঞ্জ করে বসে পড়েছি এবার ঠাকুরের সবকিছু জোগাড় করতে, কারণ ওটাও আমি যেহেতু পুজো করব, আমাদের তো কোনো ব্রাহ্মণ টাহ্মণ আমরা ডাকিনি, কারণ যেহেতু ঘরেরই পুজো তাই ভাবলাম নিজেই করি। আর কথাতেই আছে যে মনে যদি ভক্তি থাকে তো ভগবানকে তুমি যেখানেই বসে রাখো ভগবান ঠিক চলে আসবে। তো আমি এখানে 21টা করে দুব্বো এখানে লাল সুতো দিয়ে নিয়ে নিচ্ছিলাম, কারণ কি বলতো আগের দিন যখন আমি ফুল আনতে গেছিলাম তো আমি ওই দুব্বের মালা না আমি পাইনি, বিকজ শেষ হয়ে গেছিল। তো সুতরাং আমাকে ঘরেই দুব্বো এনে ঘরেই আমাকে এখানে সবকিছু নিজের হাতেই করতে হচ্ছিল। তো আমি সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর আমি আরেকদিক থেকে হোম থিয়েটারে গান শুনছিলাম। গান শুনছিলাম কি মানে একটু এনার্জি নিজের মধ্যে জোগাচ্ছিলাম। তো যাই হোক, তো সবকিছু এখানে গুছিয়ে নেওয়ার পর আমি বসে পড়লাম ফল টল কাটতে, কারণ এটাই একটা সব থেকে বড় কাজ জানো তো। সব থেকে বড় কাজটাই হলো যে এখানে সবকিছু জোগাড় করা। আর যদি সেটা তোমাকে একার হাতে জোগাড় করতে হয় তো আমি ওখানে স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে নিয়ে একার হাতেই ভিডিও করা, আর একার হাতেই তোমার ফল টল সবকিছু কাটা আর পুজোর সমস্ত প্রিপারেশন করাটা এতটাও ইজি না, দেখতে ইজি লাগে। আর সারাদিন আমি যেহেতু উপোস ছিলাম তো আমার আর একটুখানি কষ্ট হচ্ছিল, কারণ আমার যেহেতু লো প্রেশার তো আমি বেশিক্ষণ না না খেয়ে থাকতে পারি না এখন। আগে এক সময় ভীষণ মানে না খেয়ে থাকতে পারতাম, বাট এখন যেহেতু একটু শরীরটা খারাপ তো সেভাবে না খেয়ে আমি থাকতে পারি না। তো যাই হোক, আমি এখানে সবকিছু করে নেওয়ার পর সবকিছু এখানে সাজিয়ে নিচ্ছি। দেখছো আমার গলা দিয়ে আওয়াজ বেরাচ্ছে না, আমার এতটাই কষ্ট হচ্ছে না গাইস ভয়েস দিতে, সে একমাত্র আমিই জানি। বাট যেহেতু ভিডিও দিতেই হবে, আর এত বেশি লেট লেট করলে আমার রিচ কমে যাবে, প্লাস এটা নিয়ে একটা প্রবলেম হবে, যেহেতু আমার নতুন চ্যানেল তো সুতরাং আমি চাই না যে সেটা নষ্ট হোক। তো যাই হোক, আমি সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি। এবার আমি প্রিপারেশন করব গণেশকে স্নান টান করানোর, কারণ গণেশটাকেও তো পাততে হবে। তো আমি এখানের মধ্যে সবকিছু কোথায় রাখবো না, আমাদের যে একটা ঘর আছে সেখানেও রাখা যায়, বাট ওখানে সিংহাসনের ওপরে সেরকম স্পেসটা নেই যে আমি এত কিছু প্রসাদ রাখবো। আর নিচেও সেরকম জায়গা নেই, যেহেতু ওই ঘরটা ছোট আর আমার ঘরটা বড়। তো সুতরাং আমাদের বাড়িতে যখন পুজো হয় না তো আমার আমার এই ঘরেই হয়। তো এখানেই সমস্ত কিছু আমি গুছিয়ে রাখছিলাম, আর আমি বুঝতে পারছিলাম না যে আমি নিজে বসবো কোথায় আর এতগুলো ভোগ প্রসাদ আমি রাখবো কোথায়। তো যাই হোক, সমস্ত কিছু ভালোভাবে সেট টেট করে নিয়ে এবার বাড়ি ছিল গণেশকে বসানোর আর গণেশকে স্নান করানোর। তো আমি এখানে গণেশকে স্নান করাবো তার আগে আমি দুব্বগুলো এখানে রেখে দিলাম, যাতে দুব্ব যেহেতু আমাদের গণেশটা ছোট আর আমি তো আলাদা করে গণেশের মূর্তি কিনে আনিনি, কারণ যেহেতু ঘরেরই গণেশ ছিল তো আমি ভাবলাম যে না এটাকেই পুজো করি, আলাদা করে আর আমি মানে গণেশের মূর্তি কিনবো না। তো আমি এখানে গণেশকে আগে দুধ দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি, আর তারপরে আমি জল দিয়েও স্নান করিয়েছিলাম, বাট ওটা আমার তোলা হয়নি। তো যাই হোক, আমি ভালো করে গণেশকে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ে তারপর আমি ওটাকে আসনে বসিয়ে দিলাম সুন্দর করে। আসনে বসিয়ে দেওয়ার পর এই যে দুধটা এটা মানে ছিল এখানে, এটা তোমরা আবার নর্মাল চন্দ্র মানে এই হিসাবে খেয়ে নিতে পারো, যাই হোক আমি এখন ভুলে যাচ্ছি। তো তোমরা ওটাকে চন্দ্রমৃত্যু ভাবেও খেয়ে নিতে পারো। তো যাই হোক, তারপর আমি এটাকে সুন্দর করে মালা দিয়ে আমি আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, কারণ যেহেতু ছোট গণেশ তো তো একটুখানি আমার অসুবিধা হচ্ছিল, যেহেতু মালাগুলো বড় বড় ছিল। তো সুতরাং আমি না একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছিল যে আমি কি করে দেব। আর যেহেতু গণেশ জবা ফুল খুব ভালোবাসে তো আমি একটা জবা ফুলের মালাও গণেশের জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে আমি ফুল দিয়ে সুন্দর করে গণেশের আসনটাকে সাজিয়ে নিচ্ছি, যাতে দেখতে অন্তত সুন্দর লাগে। আর যেহেতু গণেশটা ছোট তো আমি খুব একটা বেশি ফুল বা কোনো কিছু আমি চাপাতে পারবো না, তাহলে কি বলতো গিজি হয়ে যাবে আর দেখতে বাজে লাগবে আর গণেশের মুখই দেখা যাবে না। তাই আমি ভাবলাম যে অল্প করে ফুল দিয়েই আমি সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিই। তো যেমন কথা তেমনই কাজ, আমি অল্প অল্প করে ফুল দিয়ে চারিদিকটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে গেলে পুজো যখন আমি করছি তখন আমার মনের মধ্যে না একটা আলাদাই শান্তি ফিল হচ্ছিল। বলে না যে ভগবানের ইচ্ছে ছাড়া কোনো কিছুই হয় না, তো হয়তো আজকে ভগবান আমার হাতের এই পুজোটা চেয়েছিল বা আমার হাত দিয়ে পুজোটা করাতে চেয়েছিল, সেই কারণেই হয়তো আমি আজকে পুজোটা করছি। আর অনেস্টলি কথা বলতে মনে না ভীষণ শান্তি লাগছিল যে না অন্তত
মানে নিজের হাতে যে সবকিছু আমি বানিয়ে ফেলতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আর আমি অন্যদিন একটা রান্না করতে গেলে হাঁপিয়ে যাই, বাট আজকে আমি জানি না কিভাবে আমি অল্প সময়ের মধ্যে নিজের একার হাতে কারোর কোনো হেল্প ছাড়াই সমস্ত কিছু বানিয়ে ফেলেছি। আর এটা আমার কাছে সত্যি একটা আনএক্সপেক্টেবল, কারণ আমি নিজে এত রান্না বলবো না যে করতে পারি না, পারি, বাট আমার বড্ড সময় লাগে। বাট আজকে সত্যি আমি জানি না কিভাবে জানি হু হু করে সমস্ত কিছু আমি একার হাতে সবকিছু, পুজোর জিনিস বলো, রান্নার জিনিস বলো, সবকিছু সুন্দর করে গুছিয়েও নিলাম। এবং টাইম মতন ঠাকুরের পুজো হয়েও গেল, কারণ আমি একটু টেনশনে ছিলাম যেহেতু বিকেল 5টা অব্দি গণেশ চতুর্থী ছিল। তাই আমি চিন্তা করছিলাম যে আমি 5টার মধ্যে কি এত কিছু রান্না করে পারবো সবকিছু। বাট ওই যে বললাম যে যদি ভগবানের ইচ্ছে থাকে তো সবই হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, মোমবাতিটাও জ্বালিয়ে দিয়েছি, ধূপটাও জ্বালিয়ে দিয়েছি। তারপর এখানে বাড়ি ছিল গণেশকে টিকা করার। তো আমি এখানে যে গোবিন্দভোগ, চাল, সিঁদুর সবকিছু দিয়ে টিকা করতে হয় সেটাও করে দিয়েছি। তবে এবার এই পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নেব আর আরতি করব। আমি যে বললাম আমি কোনো ব্রাহ্মণ ডাকিনি, সবটাই আমি নিজের হাতেই করেছি। তো পুজোটাও আমি নিজের হাতেই করেছি। আর এই যে তোমরা এই পদ্ম ফুলের প্রদীপটা দেখছো না, এটা যখন আমি তারাপীঠ গেছিলাম তো আমি সেখান থেকে নিয়ে এসেছিলাম। আর এটা আমি প্রথম পুজো মানে পুজোর ঘরে ব্যবহার করছি। এর আগে কখনো এই প্রদীপটা আমরা ব্যবহার করিনি, বাট এত সুন্দর দেখতে না প্রদীপটা, যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে ভালো করে আরতি করে নিচ্ছিলাম। হ্যাঁ, আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এক হাতে ঘন্টা বাজিয়ে আরেক হাত দিয়ে আরতি করাটা একটু চাপ হয়ে যাচ্ছিল। কারণ আমার না অভ্যাস নেই, আমি নয় আরতি করব নয় ঘন্টা বাজাবো ঘরের, আমার এরম একটা দু হাতে দুটো কাজ করার অভ্যাস নেই। বাট যাই হোক, কষ্ট মষ্ট করে আমি করেছি। তো আরতি আমার এখানে করা হয়ে গেছে। তারপর আমি সাইডে আরতিটাকে রেখে দিয়ে যে তোমার জ্বালায় কর্পূর, তো আমি ওই কর্পূরটা জ্বালানোর চেষ্টা করছিলাম। আর যেহেতু কর্পূরটা যে দোকান থেকে এনেছিলাম না, আমার মনে হয় দোকানদার কর্পূরটা আমার ঠকিয়ে দিয়েছে। তো কর্পূরটা কোনো মতে জ্বলতেই চাইছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে কর্পূর টর্পূর জ্বালিয়ে নিয়ে আমি কর্পূর দিয়ে আরতিটাও করে নিয়েছি। আর দেখো গণেশের মুখটা কি সুন্দর লাগছে না, হয়তো ছোট তাই আমি ভালোভাবে বোঝাতে পারছি না, কিন্তু যখন পুজো হচ্ছিল না গণেশের মুখটা এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল না মুখের দিকে তাকিয়েই থাকি। বাট পুজোর যে ভাইবটা ঘরের মধ্যে ছিল সেটা এত সুন্দর ছিল, আর এত সুন্দর গন্ধ বেরাচ্ছিল, আর এত ভাল লাগছিল না, মনে হচ্ছিল যেন সত্যি ঠাকুর ঘরের মধ্যে এসে বসে আছে। এটা মিথ্যে না, এটা সত্যি। আমার এত ভালো লাগছিল। আর নিজের পুজো দিয়ে নিজের এত কিছু করে ঠাকুরের জন্য, আর আমি একটুখানি সত্যি ঠাকুর ভক্ত। আমি মনে করি মানুষ জীবনে যাই করুক না কেন সবকিছুর যে কর্মফল সেটা একমাত্র ভগবানের ওপরেই থাকে। তো যাই হোক, পুজো টুজো করে আমি এখানে বসে পড়েছি জামা চেঞ্জ করে, কারণ দুপুর থেকে আমার এত গরম লাগছিল না। আর সারাদিন যেহেতু উপোস ছিলাম তাই পুজো করার পর সবার আগে ভাবলাম যে অন্তত 1 কাপ গ্রিন টি খাই, কারণ এটা তো আমার এনার্জি ড্রিঙ্ক। মানে উপোস করে মানুষে খাওয়ার চিন্তা করে, আর আমি চিন্তা করছি কি করে একটুখানি চা পাওয়া যায়। সারাদিন আমার নির্জলা উপোস ছিল, তো ওই জন্য সবার আগে গ্রিন টি নিয়ে বসেছি একটু এনার্জি জোগানোর জন্য। আর দেখবে উপোস করে থাকলে না সেভাবে খিদে পায় না, জল তেষ্টাটাই বেশি পায়। আর তুমি যে উপোস করে খেয়ে নেবে তো তোমার ওখানেই মানে অবস্থা টাইট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে চা আর বিস্কিটই খাই। তো আমি এখানে নতুন একটা ওটসের বিস্কিট অর্ডার করেছিলাম, হ্যাঁ ওটসেরই বিস্কিটটা ছিল, নতুন একটা কোম্পানির ছিল। তাই আমি ভাবলাম যে এটা অন্তত ট্রাই করে দেখি। আর যা আমি ওজন বাড়িয়ে এসেছি মাসুরি থেকে, তো সেটা আর কি বলবো তোমাদেরকে। এবার তো আমাকে আস্তে আস্তে ডায়েটিং চালু করতে হবে, কারণ সামনেই যেহেতু পুজো, আমি চাই না যে আমি এরকম হাতির মতন থাকি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমি শুরু করব আমার ডায়েটিং, আর যেটা আমি করব তখন তোমরা জানতেই পারবে। বাট বিস্কুটটা খুব ভালো খেতে ছিল। এটা বোধহয় নিউট্রি চয়েসের ছিল, আর এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল, বাট ওটস এর ছিল। তো একটা হেলদি অপশন, তোমরা এটা খেয়ে ট্রাই করতেই পারো, ভীষণ সুন্দর খেতে। তো ওই আতিপাতি ময়দার বিস্কিট খাওয়ার থেকে এই কুকিজ গুলো খাওয়া ভালো, অ্যাটলিস্ট মনে হবে যে কিছু তো একটু হেলদি খাচ্ছি, প্রিজারভেটিভস তো সবেতেই থাকে। যাই হোক, সবকিছু করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা, এবার বাড়ি ছিল সন্ধে দেওয়ার, তা আমি এখানে ধুনুচিটা জ্বালিয়ে নিচ্ছিলাম। আর আমি সত্যি ধুনুচি জ্বালাতে পারি না, আমি কোনোদিন ধুনুচি ঠিকঠাক ভাবে জ্বালাতে পারি না, অনেক চেষ্টা করেও আমি পারি না।
বাট যাই হোক, আজকে ওটাও কোনো রকম ট্রাই করে একটুখানি ধুনুচি দিয়ে সমস্ত সন্ধে ফন্দে দিয়ে এবার আমার এত মাথা ব্যথা করছিল, তাই আমি ভাবলাম যে না, নিজের জন্য 1 কাপ কফি বানাই, যদি এটাকে খেয়ে আমার মাথাটা বা ব্যথাটা অন্তত যায়। কারণ সারাদিন উপোস করে না আমার যখন সন্ধে হয়েছে, আমার একেবারে এত শরীর খারাপ লাগছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার মধ্যে এত ঠান্ডা লেগে আছে, সেটা তো আলাদা কথা। তো যাই হোক, নিজের জন্য আমি এখানে 1 কাপ কফি বানিয়ে নিয়েছি। কফি টফি খাওয়ার পর বসে পড়লাম সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তো আমি দেখো এখানে প্রসাদগুলো বেড়ে নিয়েছি, আস্তে আস্তে সবাইকে আমি প্রসাদ দিয়ে আজকের দিনটা আমার এইভাবেই কাটলো।